জায়গাটার নাম সীতাহারা, আর এটা তারকবাবুর বাড়ি। সোনামুন্ডি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1 মাস হলো তারকবাবু বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 82 বছর। তারকবাবুর ছোট ছেলে অনিমেষ একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। প্রতিদিন সকালে অফিসে চলে যায়। অনিমেষের স্ত্রী অর্পিতা অফিসে যাওয়ার সময় প্রতিদিন উঠানে এসে দাঁড়ায়। আর তারকবাবুর বড় ছেলে অজয় প্রতিদিন সকাল 8:30টায় সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে যায়। আর অজয়ের স্ত্রী অজন্তা, স্বামীরা যে যার কাজে বের হওয়ার সময় দরজার বাইরে পর্যন্ত চলে না যাওয়া অবধি তাদের স্ত্রীরা উঠানে বা বারান্দায় দাঁড়িয়ে থাকতো। এটা যেন এই বাড়ির নিয়ম হয়ে গেছে। অজয় একজন আলু ব্যবসায়ী। পিপুল মোড়ে অজয়ের আলুর আড়ত আছে। আশেপাশের চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনে নিয়ে ব্যবসা করে। এই এলাকায় অজয় সব থেকে বড় আলুর ব্যবসায়ী। ঠিক 9টার সময় অর্পিতা তার মেয়ে অনুষ্কাকে নিয়ে বের হতো। অনুষ্কা সুনীতি কুমার বালিকা বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। প্রতিদিন অর্পিতা তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতো। অনুষ্কা কতবার তার মাকে বলেছে গ্রামে স্কুল, এইটুকু রাস্তা সে একাই যেতে পারবে। তা সত্ত্বেও অর্পিতা তাকে কিছুতেই একা স্কুলে যেতে দিত না। বাবু, এই বাবু, হ্যাঁ, তাড়াতাড়ি নিচে আয়, খাবারটা গরম করে দিয়েছি, দেরি করিস না কিন্তু। এটা হচ্ছে অজয় আর অজন্তার একমাত্র সন্তান অর্ঘদীপ। বাড়ির সবাই বাবু বলেই ডাকে। বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। দোতলায় 2টি ঘর আছে, একটি ঠাকুর ঘর আর একটি ঘর খালিই থাকতো। গত বছর থেকে বাবু থাকতে শুরু করেছে। পার্সোনাল ঘর আর একটা স্মার্টফোন। এই দুটো জিনিস যদি এই ভয়ঙ্কর বয়সে পেয়ে যায় তাহলে অনেকেরই মাথা ঘুরে যেতে পারে। যেমন এই বাবুরও ঘুরে গেছে। ঘরে ভালো নেটওয়ার্ক থাকে না, তাই ঘরের বাইরে বেরিয়ে এসে বেশিরভাগ সময়ই কানে হেডফোন লাগিয়ে ফোনে কথা বলে। আস্তে আস্তে করে কারোর সাথে কিছু কথা বলে, সেটা কেউই বুঝতে পারে না। কলেজ যাওয়া আর ফোনে কথা বলা, এর বাইরে তাকে কোনো কাজই করতে দেখা যায় না। অনেক রাত পর্যন্ত বাবুর ঘরে আলো জ্বলে। সকালে 9টার আগে ঘুম থেকে ওঠে না। দিন দিন বাবু যে উচ্ছন্নে যাচ্ছে সেটা সবাই বুঝতে পারলেও শুধু অজন্তা বুঝতে চায় না। সবাইকে বলে ফোনে পড়াশোনা নিয়ে বন্ধুদের সঙ্গে ও নাকি আলোচনা করে, আর অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। তাই সকালে উঠতে পারে না। তাই 10টা বাজলে টিফিন বানিয়ে ছেলেকে ডেকে খাওয়ায়। এ বাড়িতে সব কিছু টাইমে হলেও একটা কাজ করতে সবাই প্রায়শই ভুলে যায়। সেটা হলো এই বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষটিকে খেতে দিতে। ইনি তারকবাবুর স্ত্রী সীমা দেবী। গাছতলায় চুপচাপ বসে থাকেন। সদ্য স্বামীকে হারানো সীমা দেবী নীরবে বসে বসে কাঁদেন। তাকে সান্ত্বনা দেওয়ার সময়ও যে এই বাড়িতে কারুর নেই। সকালবেলা সীমা দেবীকে জলখাবার দেওয়ার দায়িত্ব আছে অর্পিতার উপরে। কিন্তু মেয়ে অনুষ্কাকে স্কুলে দিয়ে ফিরে আসার পথে শিবাঙ্গীর মায়ের সঙ্গে গল্পে মেতে যেত। একদিন তো অনেকক্ষণ ধরে গল্প চলতো। মনেই থাকতো না একটা ক্ষুধার্ত বৃদ্ধাকে জল খাবার দিতে হবে। যেদিন অর্পিতার ফিরতে অনেকটা দেরি হয়ে যেত, অজন্তাও কখনো খাবারটা দেওয়ার কথা ভাবতও না, বরং বাড়িতে কাজের বউ রাধা থাকতে না পেরে জলখাবারটা সীমা দেবীকে দিত। পরে অর্পিতা বাড়ি এলে যদি দেখতো যে রাধা খাবারটা দিয়ে দিয়েছে, তখন বলতো, ও রাধা, তুই খাবারটা দিয়ে দিয়েছিস, তা খুব ভালো করেছিস। দেখ না, আমার আজকে একটু ফিরতে দেরি হয়ে গেল। তারকবাবু যখন বেঁচে ছিলেন তখন হাঁক ডাক করেই খাবারটা চেয়ে নিতেন। কিন্তু সীমা দেবী শোকে দুঃখে এখন দুর্বল হয়ে পড়েছেন। তাই কেউ খাবার দিলে খান আর না দিলে না খান। এখন এই অবস্থা। কি রে রাধা, আর কতক্ষণ ওখানে বসে থাকবি? তোর আর কোনো কাজকর্ম নেই নাকি? যা তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে এঁটো বাসনগুলো ধুয়ে দে। কাজের বউ হয়ে আদিক্ষেতে দেখো না একবার, যত সব। রাধা তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল। আসলে কেউ যদি তার নিজের কর্তব্য করতে না চায় আর সেটা যদি অন্য কেউ এসে করে দেয়, তখন তার একটা রাগ তো হবেই। অজন্তারও ঠিক তাই হচ্ছিল। সীমা দেবী বসে বসে ভাবেন জীবনের শেষ দিনগুলি কিভাবে কাটবে। তারকবাবু বেঁচে থাকতেই তাদেরকে কেউ গুরুত্ব দিত না। এত বড় বাড়িটায় তাদের থাকার ঘর হচ্ছিল না।
দুই ছেলের পরিবার তাদের সুবিধা মতো ঘর নিয়ে তুমুল অশান্তি করত। তিতিবিরক্ত হয়ে তারকবাবু কষ্টে সৃষ্টে একটা ছোট ঘর বানিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। অথচ এই বড় বাড়িটা তারকবাবুই বানিয়েছিলেন। লোন করে এত বড় বাড়িটা বানাতে অনেক টাকা খরচ হয়েছিল। সেটা তাদের বৌমারা কি করে বুঝবে? ছেলেরাই তো মনে রাখেনি। বছর 2 আগে একবার তারকবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় কে টাকা খরচ করবে আর কেই বা রোজ রোজ হসপিটালে যাবে, সেই নিয়ে দুই ভাই আর দুই বউ মিলে রীতিমতো ঝগড়া লেগে গিয়েছিল। কেউ বাবা মায়ের দায়িত্ব নিতে রাজি নয়। সুস্থ হওয়ার পর সীমাদেবীর কাছ থেকে এইসব শুনে পেনশনের টাকা জমিয়ে তারকবাবু একটা ফান্ড করেছিলেন। সেই ফান্ড থেকেই তার এবং সীমাদেবীর পারলৌকিক ক্রিয়া সম্পাদন করার জন্য, যাতে তাদের মৃত্যুর পরেও খরচা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া না হয়। গত মাসে তারকবাবুর মৃত্যুর পর ঘাট শ্রাদ্ধ সবই ওই ফান্ড থেকেই হয়েছে। বাকি টাকাটা সীমাদেবীর জন্য আছে। একদিন বিকালের দিকে অর্পিতা আর তার মেয়ে অনুষ্কা নিজের ঘরে কথা বলছিল। সীমাদেবী উঠানে গাছতলায় বসেছিলেন। মামের কথাবার্তা উঠান থেকে ভালোই শোনা যাচ্ছিল। আচ্ছা মা, গত সপ্তাহে যে তুমি আর জেঠিমা ঠিক করছিলে সবাই মিলে পুরী বেড়াতে যাবে, দাদুর কাজে সবাই ক্লান্ত হয়ে পড়েছো, তাই একটু রিফ্রেশমেন্ট হবে। কবে যাব মা আমরা? আজ থেকে তো আমার স্কুলেও ছুটি পড়ে গেল। হ্যাঁ যাবো তো, কিন্তু এই বুড়িটাকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেছি আমরা। কোথায় কার কাছে যে রেখে যাব সেটাই তোর জেঠিমার আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। কেন, ঠাকুমাকেও নিয়ে চলো না আমাদের সাথে। মাথা খারাপ? ওইসব বুড়ি টুড়ি নিয়ে কেউ আবার বেড়াতে যায় নাকি? এই সমস্ত কথাবার্তা শুনে সীমাদেবীর খুব খারাপ লাগছিল। তিল তিল করে সংসারটাকে তৈরি করে আজ তাকে এসব শুনতে হচ্ছে। ভাবছিলেন না জানি আরো কত কিই না শুনতে হবে। অন্যদিন রাত 8টার মধ্যে সীমাদেবী ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ তার আর ঘুম আসছিল না। অর্পিতার কথাগুলোই বারবার কানে বাজছিল। অথচ এই অর্পিতাকেই একদিন সীমাদেবী নিজে পছন্দ করে এই বাড়ির ছোট বউ করে এনেছিলেন। খুব গরিবের মেয়ে। প্রথম প্রথম অর্পিতা সীমাদেবীকে বলতো, তুমি আমার মায়ের মতো, তোমাকে আমার খুব ভালো লাগে। আর আজ শুধুই একটা বুড়ি। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কিছু ছেলের কথাবার্তা কানে আসতে লাগলো। অর্ঘ্যদ্বীপ অর্থাৎ বাবুর কিছু কলেজের বন্ধু এসে উঠানে দাঁড়িয়ে গল্প করছিল। অজন্তা ছেলেকে সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে দিত না, আবার উপরের ঘরেও বাইরের কাউকে ঢোকানো মানা ছিল। তাই মাঝে মধ্যেই বন্ধু বান্ধব মিলে উঠোনেই গল্প গুজব করতো। তবে উঠানে কি আর আড্ডা জমে? বড় হচ্ছে, একটু আড়াল দরকার হয়। তাই বাবু তার বন্ধুদের বলল, আরে আর কতদিন, দেখ না বুড়িটাও এবার ফুটে যাবে, তখন ওই ঘরটা কি হবে? ওরিতে থাকবে, তখন না আমরা ঘরটা নিয়ে নেব, তারপর চুটি আড্ডা মারা যাবে। ওরা সবাই ভেবেছিল যে বুড়িটা ঘুমিয়ে পড়েছে, জানে না এখনো সীমাদেবী জেগে আছেন। এ যেন মরার ওপরে খাড়ার ঘা। একে তো বিকেলে শোনা অর্পিতার কথাগুলো সীমাদেবীকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তারপরে এই সব কথা। বাবু যে এমন কথা বলতেও পারে তার ধারণাই ছিল না সীমাদেবীর। তাই সীমাদেবী একদম মানসিকভাবে ভেঙে পড়লেন। বুঝতে পারলেন যে এই বাড়িতে সবাইয়ের কাছে তিনি একটা বোঝা। তিনি মরে গেলেই সবাই হাঁপ ছেড়ে বাঁচে। পরদিন রবিবার ছিল, অনিমেষের অফিস ছুটি, আর অজয়ের আড়ত রবিবার বন্ধ থাকে। সবাই আজ বাড়িতেই আছে। আজ রাধাও কাজে আসেনি। সেই নিয়েই দুই বউয়ের মাথা খারাপ। সংসারের এত কাজ কে করবে? এদিকে কেউ খেয়ালই করেনি যে সীমাদেবী বাড়িতে নেই। 10টার সময় অর্পিতা সীমাদেবীর ঘরে জলখাবার দিতে এসে দেখলো ঘর ফাঁকা। বিছানার উপরে সীমাদেবীর হাতের লেখা একটি চিঠি পড়ে রয়েছে। তাতে লেখা আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কেউ আমার খোঁজ করবে না, এটি তোমাদের বোঝা। কখন কোথায় চলে গেছে তা কেউ জানে না। বাড়ির সবাই বারান্দায় জড়ো হয়েছে। তখন অনিমেষ বলল, আরে ঠিক আছে ঠিক আছে, কাউকে যখন খোঁজ করতে মানা করেছে তখন করবে না। বুড়ি বয়সে এত তেজ, যাক যেখানে পারে। আমার মনে হয় মা রাধার বাড়িতে গেছে। দেখছো না আজ রাধাও কাজে আসেনি। রাধার সঙ্গে মায়ের খুব ভাব, সুযোগ পেলেই দুজনে ফিসফিস করে কথা বলে, আমি নিজে দেখেছি। হ্যাঁ, রাধার বাড়িতে?
ওরা কি করে রাখবে? ওরা তো নিজেরাই ভালো করে খেতে পায় না। তাহলে তো হয়েছে, কদিন থেকেই খেতে না পেয়ে সুসুর করে এ বাড়িতে চলে আসবে। তুই কি ভুলে গেছিস অনিমেষ? সামনের মাস থেকে মায়ের পেনশন চালু হচ্ছে। আমার মনে হচ্ছে রাধা সেটা জানতে পেরে একটু কায়দা করে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে রেখেছে। মাসে মাসে পেনশনের যে টাকা পাবে সেটা হয়তো রাধারা একসঙ্গে চোখেই দেখে, বুঝলি? এ বাবা, আমি তো এসব ভেবেই দেখিনি। সত্যি, একেই বলে ব্যবসায়ী মাথা, কত ক্যালকুলেশন। তাহলে তো ছাড়াই যাবে না। এখনই চলো আমরা সবাই মিলে রাধার বাড়িতে যাই। যেমন করে হোক বুঝিয়ে বাজে মাকে ফিরিয়ে আনতেই হবে, বুঝেছ? কথাই বলে শুভস্য শীঘ্রম। টাকার স্বার্থ আছে, তাই সীমা দেবীকে ফিরিয়ে নিয়ে আসতে সবাই মিলে তড়িঘড়ি পাশেই রাধার বাড়িতে চলে এসেছে। সবাইকে দেখে সীমা দেবী বললেন, তোমরা সবাই আবার কষ্ট করে এখানে এলে কেন? আমি তো চিঠিতে লিখে দিয়েই এসেছি আমার খোঁজ করবে না। প্রথমেই বলে রাখি, আমাকে বাড়ি ফিরে যেতে কেউ বলো না। এখন থেকে এটাই আমার বাড়ি। সূর্য ওঠার আগেই ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম দূরে চলে যাব বলে, যেন কেউ আমার খোঁজ না পায়। কিন্তু রাধা রাস্তায় দেখতে পেয়ে জোর করে আমায় নিয়ে এলো এখানে। বলল, ভালো করে হাঁটতেই পারো না, কোথায় যাবে তুমি? চলো, আমার কাছেই থাকবে। আমি ভাবলাম পেনশনের টাকাটা দিয়ে ওদের চলে যাবে। গরিব মানুষ, কোথা থেকে আমাকে খাওয়াবে পড়াবে? কিন্তু রাধার বর আমাকে বলল, পেনশনের টাকা আমাদের চাই না। অত টাকা নিয়ে আমরা কি করব? ওই টাকা তুমি দিয়ে দেবে বাবুদের। আমরা দুটো মানুষে খেটে খাই, কোনো অসুবিধে হয় না। তুমি নিশ্চিন্তে আমাদের এখানে থাকতে পারো। তোমরা যখন জেনেই গেছো যে আমি এখানেই থাকবো, তখন তোমাদের মধ্যে কেউ একজন এসে প্রতি মাসে আমার কাছ থেকে পেনশনের টাকাটা নিয়ে যেও। এবার থেকে তো তোমাদের খুব মজা, বলো? প্রতি মাসে পেনশনের টাকা পাবে, তারপরে ঠাকুমার দায়িত্বও তো নিতে হবে না, আর ঠাকুমাকে টাইমে টাইমে তোমাদের খেতেও দিতে হবে না। কি বলো? কে কি বলবে? পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যার মুখে এত বড় কথার উত্তর কেউই দিল না। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। তিল তিল করে একটা সংসার গড়ে তোলা মানুষটাও কি করে বোঝা হয়ে যায়, তার ব্যাখ্যা কোথাও পাওয়া যায় না। শুধু টাকা আর টাকা। মানসিক রোগীগুলোর কখনো টাকার খিদে মেটে না। এদের নির্মমতা অবাক করে দেয়। বাড়ির বৃদ্ধা মানুষটাকেও ছাড়ে না, ভাবে দূর হোক আপদ বোঝা। অথচ এরাই আবার টাকার গন্ধ পেলেই ছুটে আসে। অন্যদিকে রাধা আর তার স্বামী, হতদরিদ্র মানুষ দুটি কি সুন্দর, পড়ে পাওয়া টাকা নিতেও অস্বীকার করে, বরঞ্চ রক্তের সম্পর্কহীন বৃদ্ধা মানুষটিকে রাস্তা থেকে তুলে আনে। ৭-৫ না ভেবে সানন্দে তৎক্ষণাৎ দায়িত্ব নিয়ে নেয়। সাব্বাস, তোমরা আছো বলেই পৃথিবীটা এখনো কত সুন্দর। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর শেয়ার আর একটি লাইক করো। ধন্যবাদ।